শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। শিশু ও কিশোর সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যের এক বর্ণময় চরিত্র হেমেন্দ্র কুমার রায়। জন্ম 18 এপ্রিল 1888, ব্রিটিশ শাসিত ভারতের কলকাতায়। ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা কাহিনীর পাশাপাশি লিখেছেন অসংখ্য হাসির গল্প। সাহিত্যিক হিসেবে তার প্রথম আত্মপ্রকাশ 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় আমার কাহিনী গল্পের মধ্যে দিয়ে। এরপর 1322 বঙ্গাব্দে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকায় নিয়মিতভাবে লিখতে থাকেন। সম্পাদনা করেন নাচঘর এবং রং মশালের মতো সাপ্তাহিক ও মাসিক পত্রিকা। ছোটদের জন্য তিনি 80টিরও বেশি বই লিখেছিলেন, যার মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সবকিছুই ছিল। তাঁর সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। এছাড়াও লিখেছেন জলের আলপনা, বেনজল, পদ্মকাঁটা, ঝড়ের যাত্রীর মতো বই। গল্প স্বল্পে আজ থাকছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিক সিরিজের কাহিনী রক্ত পাঞ্জা। গল্প পাঠে অরিজিৎ, অমরজিৎ, সোমক, অর্পণ ও অর্ণব। শুরু হচ্ছে রক্ত পাঞ্জা। অদ্ভুত একটা ফোন পেলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ভোরে ঘুম থেকে উঠে সবে প্রাতরা শেষ করেছেন, এমন সময় টেলিফোন বেজে উঠল ঝনঝন শব্দে। হ্যালো, কে? আমি লালবাজার থেকে কথা বলছি, ডেপুটি কমিশনার, ডিডি নর্থ সেকশন। ও, আপনি স্যার? হঠাৎ এত ভোরে কি আবার হলো স্যার? বাগবাজারে মল্লিক স্ট্রিটের 13 নম্বর বাড়িতে নাকি এক ভদ্রলোককে ছোরা মেরে খুন করা হয়েছে, আর বিষয়টির তদন্তভার আমরা দিতে চাই আপনার উপর। আশা করছি কৃতকার্য হবেন এক্ষেত্রে। উইশ ইউ গুড লাক। সুন্দরবাবু হেসে বললেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। তাড়াতাড়ি পোশাক পরে তিনি যখন তদন্তে বেরিয়ে গেলেন তখন 8:30। পরদিন বেলা 9টা। বিখ্যাত ডিটেকটিভ জয়ন্ত তার প্রাত্যহিক খবরের কাগজ পড়া শেষ করে মুখ তুলল। একটু আগে চা এবং খাবার খেয়ে শরীরটাও বেশ চাঙ্গা লাগছে। এখন হাতে কোনো কাজ নেই, চুপচাপ বসে থাকতে তার কোনোদিনই ভালো লাগে না। ঘরে সশব্দে প্রবেশ করলেন ইন্সপেক্টর সুন্দরবাবু। ঘরে পা দিয়েই হন্তদন্ত করে বলতে শুরু করলেন, আরে জয়ন্ত, তুমি এখনো চুপচাপ বসে? জয়ন্ত হেসে বলল, আর তাছাড়া কি উপায় বলুন? কাজও নেই, আর আপনারাও নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছেন। আমি আর কি করব বলুন তো? চুপ করে বসে থাকতে কি আর ভালো লাগে? কিন্তু কাজকর্ম না থাকলে আর বনের মোষ তাড়িয়ে তো বেড়াতে পারি না, তাই না? সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, আরে কি বলছো, কাজ নেই? জানো, পরশু রাতে বাগবাজারে 13 নম্বর মল্লিক স্ট্রিটে একজন লোক রহস্যজনক ভাবে খুন হয়েছেন। পেছন থেকে ছোড়া মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি যাতে কাউকে সন্দেহ করা যায় অথবা কোনো সূত্র মিলতে পারে। জয়ন্ত হেসে বলল, ও, তার মানে সংক্ষেপে এটাই বোঝায় যে আপনারা একেবারেই হাল ছেড়ে দিয়ে বসে আছেন। তাছাড়া উপায় বা কি এক্ষেত্রে? অথচ ডেপুটি কমিশনার আমার উপরই ভরসা করে এই কেসটির ভার অর্পণ করেছেন, কিন্তু আমি তো প্রায় বোকা বনে গেছি, বুঝলে হে। আচ্ছা, বোকা বনে গেছেন বলেই শেষ পর্যন্ত এই ভাঙাকুলো অর্থাৎ আমার কাছে ছুটে এসেছেন, তাই তো? সুন্দরবাবু ঠাট্টাটা গায়ে মেখে বললেন, বেশ, তাই না হয় স্বীকার করছি। এ কথা বলতে আমার লজ্জা নেই যে এইসব ক্ষেত্রে তোমার মাথা আমাদের চেয়ে একটু বেশি খাটে, কারণ তোমার মাথাটা আমাদের থেকে অনেকটাই পরিষ্কার। বেশ, আমার উপরেই যখন ভার দিচ্ছেন তখন কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দিন দেখে। বেশ, বলো। প্রথম কথা, পেছন থেকে যখন ছোড়া মারা হয়েছে বলছেন, তখন এটা নিশ্চয়ই খুনের কেস,
কিন্তু এছাড়া আর কি কোনো সূত্রই আশেপাশে দেখেননি? ও হ্যাঁ, এই একটা কথা ভুলে গিয়েছিলাম। একটা চিহ্ন পাওয়া গেছে বুঝলে, সেটার কিছুই নয়, দালানের গায়ে একটা রক্তাক্ত পাঞ্জার ছাপ। তা ওই পুরনো পাপীদের হাতের যে ছাপ লালবাজারে আছে তার সঙ্গে মিলিয়ে দেখা গেছে যে এ কোনো পুরনো পাপী নয়। তার মানে হলো এটাই এই খুনির প্রথম খুন, এবং দালানের গায়ে হাতের ছাপ দিয়েই সে তার বিজয় বার্তা ঘোষণা করে গেছে। জয়ন্ত একটু চিন্তা করে বলল, আমার মনে হয় কেউ হয়তো লোকটির ওপরে পুরনো কোনো প্রতিহিংসা পোষণ করত, তাই এভাবে হত্যা করে দালানের গায়ে ওই রক্তাক্ত হাতের ছাপ রেখে সেই যে এটা চরিতার্থ করলো সেটা প্রমাণ করতে চায়। তারপর একটু থেমে বলল, কোন হাতের ছাপ পেয়েছেন দালানের গায়ে? বাঁ হাতের। আচ্ছা, পেছন থেকে ছোড়া মারা হয়েছে তাহলে কোন দিকে? নিহত লোকটার পিঠের বাঁ পাশে নাকি ডান পাশে? সুন্দরবাবু একটু চিন্তা করে জানালেন, ছোড়া মারা হয়েছে লোকটার বাঁ পাঁজরে। জয়ন্ত বলল, লোকটি বাঁ হাতের সাহায্যেই ছোড়া মেরেছে দেখছে, সুতরাং বোঝা যাচ্ছে যে খুনি বাঁ হাত ব্যবহার করে বেশি, অর্থাৎ খুনি লেফট হ্যান্ডেড। তারপর আবার একটু থেমে প্রশ্ন করল, আচ্ছা, ছোড়ার আঘাত ছাড়া আর কোনো আঘাত দেখতে পেয়েছেন? না, ওই একটা ছোড়ার আঘাতেই মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলুন তো, যে নিহত লোকটির শরীর কি বেশ হৃষ্টপুষ্ট? হ্যাঁ, নিহত লোকটির দেহে যে যথেষ্ট শক্তি ছিল তা তাকে দেখলেই বুঝতে পারা যায়। বেশ, তাহলে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এমন একজন শক্তিশালী লোককে যে একটি মাত্র ছোড়ার আঘাতেই খুন করতে পারে, তার নিজের দেহ শক্তি কম নেই। অর্থাৎ সংক্ষেপে খুনি যথেষ্টই শক্তিশালী, কি বলে না? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, মেঝে থেকে ওই রক্তমাখা হাতের ছাপ কতটা উপরে সেটা কি বলতে পারেন? এটা তো মেপে দেখিনি, কিন্তু আবার ওই ছাপের উচ্চতার কি প্রয়োজন? দেখুন, কোনো লোক খুন করে ছাপ মেরে যখন পলায়ন করে তখন ঠিক হাতের সামনে তাড়াতাড়ি ছাপটা মারে। ইচ্ছা করে অনেক উঁচুতে কিংবা অনেক নিচুতে মারবার মতো অবকাশ কিন্তু তার থাকে না। হ্যাঁ, তা বটে। তার থেকে অনুমান করা যায় খুনির দেহের দৈর্ঘ্য। অবশ্য পাঞ্জার ছাপটা যে কয় ইঞ্চি লম্বা সেটাও তো জানা প্রয়োজন। আচ্ছা বেশ, ফোনে না হয় আমি তোমাকে পরে জানিয়ে দেবো, কেমন? সেদিন সন্ধ্যার কিছু আগে জয়ন্ত সুন্দরবাবুর কাছ থেকে ফোনে জানতে পারল যে মেঝে থেকে 6 ফিট কয়েক ইঞ্চি ওপরে খুনির হাতের ছাপ পাওয়া গেছে, এবং ছাপটির দৈর্ঘ্য প্রায় 8 ইঞ্চি। জয়ন্ত হাসতে হাসতে আপন মনেই বিড়বিড় করে বলল, দেখছি খুনির দৈর্ঘ্য প্রায় 6 ফুটের কাছাকাছি হবে। 3 দিন পর খুব ভোরে জয়ন্তর ঘুম ভাঙল দরজায় কড়া নাড়ার শব্দে। তাড়াতাড়ি ধর্মর করে উঠে গিয়ে সে দরজা খুলে দিল। দেখা গেল ইন্সপেক্টর সুন্দরবাবুকে। আশ্চর্য হয়ে সে প্রশ্ন করল, হ্যাঁ, এত ভোরে যে আপনার আগমন সুন্দরবাবু? রাতেও তো ভালো ঘুম হয়নি বলে মনে হচ্ছে। সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলো কেন ভায়া, এক মুহূর্ত কি আর শান্তিতে থাকবার জো আছে? এই কাল, মানে গতকাল, বরানগরের আলমবাজারের কাছে আর একজন লোককে ছোড়া মেরে খুন করা হয়েছে, এবং এক্ষেত্রেও দালানের গায়ে পাওয়া গেছে রক্তমাখা হাতের ছাপ, বুঝলে? জয়ন্ত প্রশ্ন করল, আচ্ছা, এবারে মেঝে থেকে কত ফুট উপরে ছাপটা পেয়েছেন, আর ছাপটা কত ইঞ্চি লম্বা? হ্যাঁ? সুন্দরবাবু বিজ্ঞের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, সেই জন্যই তো আমি এসেছি ভায়া। এবারে সমস্ত মাপ যোগ করে তৈরি হয়েই এসেছি। এবারেও ঠিক বাঁ হাতে ছোড়া মেরে খুন, এবং এবারেও মেঝে থেকে প্রায় 6 ফিট উপরে 8 ইঞ্চি লম্বা অবিকল পূর্বের মতো একটা হাতের ছাপ। তাই তো ভায়া, তোমায় আমার এত সুনজরে পড়ে গেছে, এখন উপায় একটা করো দেখি। জয়ন্ত হেসে বলল, না না, আর চুপ করে বসে থাকলে তো আরো 2-1 জনের উপর লোকটা প্রতিহিংসা নিতে পারে। সুতরাং কালই সন্ধ্যায় আমি খুনিকে গ্রেপ্তার করব সুন্দরবাবু, কিন্তু আপনার সাহায্যের কিন্তু আমার একান্ত প্রয়োজন।
হ্যাঁ, তা বলো কি সাহায্য? আচ্ছা, ওই নিহত প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির মধ্যে কোনো আত্মীয়তা কিংবা অন্য কোনো সম্পর্ক ছিল কি? হুম, মোটেই না। বিষয় সম্পত্তির লোভে যে খুনিয়ে কাজ করেনি তা নিশ্চিত, কারণ দুজনের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। সুতরাং দুজনকেই হত্যা করবে এমন আত্মীয় আসবে কোথা থেকে? তাছাড়া ওরা দুজনেই যদিও নেহাত গরিব নন, তবুও এমন প্রচুর অর্থ ওদের ছিল না যার জন্য কোনো আত্মীয়ের এত বড় লোভ হতে পারে, বুঝলে হে? বেশ, প্রথম ব্যক্তির কোনো নিকটাত্মীয় আছেন কি? হ্যাঁ, আছে। তার ভাইপো মণিবাবু আছেন। অতি চলবে। এখন একটা কাজ করুন দেখি। প্রথম যে ব্যক্তি খুন হয়েছে তার অতি পরিচিত, অল্প পরিচিত, এমনকি ওই সামান্যতম পরিচিত, এরকম যতগুলো লোক আছে তাদের সকলের নাম জেনে নিয়ে একটা তালিকা প্রস্তুত করুন। আর দ্বিতীয় যে ব্যক্তিকে খুন করা হয়েছে তারও ঠিক এমনই একটা তালিকা প্রস্তুত করুন। তারপর দেখুন যে এই দুই নিহত ব্যক্তিকেই চেনে, অর্থাৎ দুজনেরই পরিচিত এরূপ কজন ব্যক্তি আছে এবং তাদের মধ্যে কে কে লম্বা ও শক্তিশালী, তাদের নামের লিস্ট আমাকে দিয়ে দিন, ঠিক আছে? খাসা বুদ্ধি বটে তোমার, জয়ন্ত। তা তুমি কি ঘটনাস্থলে না গিয়ে শুধু ঘরে বসে বসেই সব কাজ সারতে চাও নাকি? হ্যাঁ, ঘরে বসেই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব সুন্দরবাবু, যেটা আপনারা খুনের ব্যাপারে তদন্ত করেও পারেননি। সন্ধ্যাবেলা জয়ন্তর ঘরে আবার সুন্দরবাবুকে দেখা গেল। হাতে তার বিরাট দুটো নামের তালিকা। জয়ন্তকে দেখে হেসে বললেন, দেখো জয়ন্ত, প্রথম আর দ্বিতীয় নিহত ব্যক্তির আত্মীয়, পরিচিত, এমনকি একবারও যে তাদের সঙ্গে আলাপ করেছে তাদের আমি একটা তালিকা প্রস্তুত করেছি। কিন্তু দুজনকেই চেনে এমন লোক মাত্রই 5 জন, বুঝলে? তার মধ্যে আবার এই 6 ফুট লম্বা শক্তিশালী ব্যক্তি এই 3 জন। এদের নাম আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি, কেমন? জয়ন্ত প্রশ্ন করল, আর অপর দুজন? সুন্দরবাবু হেসে বললেন, ওরা নেহাত বেঁটে আর রোগা, সুতরাং ওদের দ্বারা যে হত্যা সম্ভব হয়নি তা নিশ্চিত। ঠিক, এখন এই 3 জনের নাম আর পরিচয়টা আমি জানতে চাই। মোটামুটি যে জানা আছে, দেখো, প্রথম জন একজন রেসের বুকি, নাম তার অমর সিং। আর এই দ্বিতীয় জন চক্রধরপুরের জমিদার রামতারণ বোস। আর তৃতীয় ব্যক্তি একজন শাস্ত্রপণ্ডিত জ্যোতিষী, যিনি ওদের দুজনকেই শক্তিমন্ত্রে দীক্ষিত করেছিলেন। নাম তার রামদেও শর্মা। লোকটির আসল বাড়ি বিহার, তবে বাংলায় বেশ ভালোই কথা বলতে পারে। জয়ন্ত জিজ্ঞাসা করল, ওরা দুজনেই কি ছিলেন শক্তিমন্ত্রের উপাসক? আচ্ছা, এবার তাহলে খুনিকে ধরার ব্যবস্থা করি, হ্যাঁ? কি বলেন? কিন্তু তুমি কি করে জানবে যে আসল খুনিকে? দেখুন, আসল খুনি ধরা পড়ে দোষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হবে। জয়ন্তর বাড়িতে বসেছে একটা চায়ের বৈঠক। উপস্থিত আছেন জয়ন্ত, মানিক, সুন্দরবাবু, দুজন ছদ্মবেশী পুলিশ ইন্সপেক্টর, আর ওরা 3 জন, অমর সিং, চক্রধরপুরের জমিদার রামতারণ বোস এবং জ্যোতিষী রামদেও শর্মা। চায়ের বৈঠকে সাধারণ নানা আলোচনায় চলছিল। হঠাৎ সুন্দরবাবু বলে উঠলেন, অমরবাবু, পাশের ঘরে জয়ন্ত বাবু আপনার সঙ্গে কয়েকটা কথা বলতে চান। আপনার অসুবিধা হবে না তো? অমরবাবু হেসে বললেন, আরে না না, অসুবিধা আর কি। জয়ন্ত অমরবাবুর সঙ্গে পাশের আধো অন্ধকার ঘরটিতে প্রবেশ করল। অমরবাবু ঘরের মধ্যে পা দিয়ে চমকে উঠলেন। আধো অন্ধকারে ঘরের এক কোণে ঠিক যেন নিহত ব্যক্তি 2 জন দাঁড়িয়ে রয়েছে। তার বাঁ পাঁজরে ছোড়া বেঁধানো, রক্তে দেহ ভেসে যাচ্ছে, মুখে আতঙ্কের চিহ্ন। জয়ন্তর দিকে চেয়ে অমরবাবু প্রশ্ন করলেন, এটা কি জয়ন্তবাবু? জয়ন্ত হেসে বলল, আরে ওটা কিছু নয়, ওটা কিছু নয়, ও আমার একটু খেয়াল মাত্র। তার মানে? না, মানেটা হলো যে আমি মনে করছি এবার থেকে ওই নিহত ব্যক্তিদের একটা করে মোমের পুতুল তৈরি করে
আমার এই ঘরটায় সাজাবো, বুঝলেন? একে একে সাজিয়ে রাখবো। অমরবাবু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, অদ্ভুত খেয়াল তো মশাই আপনার। হ্যাঁ, ওই ডিটেকটিভদের মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল হয়ে থাকে বটে, তবে এরও নিশ্চয়ই কোনো অর্থ আছে। দু একটা কথাবার্তার পর জয়ন্ত তাকে বিদায় দিয়ে ডেকে পাঠালো জ্যোতিষী রামদেও শর্মাকে। রামদেও নিশ্চিন্ত মনে ঘরে প্রবেশ করেছিল। হঠাৎ এক সময় নিজের অজ্ঞাতেই তার চোখ দুটো গিয়ে ঠিকরে পড়ল ঘরের এক কোণে রক্ষিত মূর্তি দুটির ওপরে। তার যেন মনে হলো নিহত ব্যক্তি দুজনই ওখানে দাঁড়িয়ে আছে তার সামনে। কে যেন মুহূর্তে শুষে নিল তার মুখের রক্তটুকু। একটা অস্ফুট শব্দ করে সে অজ্ঞান হয়ে পড়ল। সবাই ছুটে এলো, চারিদিকে বেঁধে গেল হই হুল্লোড়। সুন্দরবাবুও ঘরের ভেতর প্রবেশ করলেন। তার দিকে চেয়ে জয়ন্ত বলল, এই নিন সুন্দরবাবু, আপনার খুনি, একে এক্ষুনি গ্রেপ্তার করুন। জ্ঞান ফিরে পাওয়ার পর জয়ন্ত তার দিকে চেয়ে হেসে প্রশ্ন করল, আপনার অপরাধ আমরা জানতে পেরেছি, সুতরাং এবারে দোষটা স্বীকার করুন, তাহলে ওই শাস্তির পরিমাণ একটু কম টম হতে পারে আর কি। জ্যোতিষী রামদেও শর্মা দোষ স্বীকার করল। জয়ন্তর প্রশ্নের উত্তরে সে সংক্ষেপে জানালো তার হত্যার কারণ। রামদেও শর্মা যে কাহিনী বলল তা অতি রহস্যজনক। রামদেও আসলে খুব বড় জ্যোতিষী ছিল না। জ্যোতিষী সেজে সে কেবল লোকের মনের খবর বের করে নিত, তারপর অন্য একজন লোকের নাম দিয়ে চিঠি লিখে জানাতো তাকে প্রচুর টাকা না দিলে সে সব রহস্য ফাঁস করে দেবে। আসলে সে ছিল একজন ব্ল্যাকমেলার। পুলিশ কিন্তু তার ওপর কখনোই সন্দেহ করেনি। নিহত ব্যক্তি দুজন এবং আরো 4-5 জন লোককে সে ব্ল্যাকমেল করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে টাকা দিতে অস্বীকার করে। নিহত ব্যক্তি দুজনও তাদের মধ্যে অন্যতম। যদিও ওরা দুজনেই তাকে ভক্তি করত এবং তার কাছেই শক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছিল, কিন্তু যখন তার আসল রূপ ওদের কাছে প্রকাশ হয়ে পড়ে তারা বেঁকে বসে। ওদের মতো আরো অনেকেই রামদেও শর্মার কবল থেকে পালিয়ে আত্মরক্ষা করে এবং চক্রধরপুরের জমিদার রামতারণ বসু তাদের মধ্যে অন্যতম। কোনো উপায় না পেয়ে রামদেও শর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তার মক্কেলদের ভয় দেখাবার জন্য পরপর 2টি খুন করে এবং ঘরে রক্তপাঞ্জার ছাপ এঁকে রেখে যায়। পরিশেষে রামদেও শর্মা স্বীকার করল যে সত্যি জয়ন্তবাবুর মতো সুযোগ্য গোয়েন্দা এ ব্যাপারে হাত না দিলে কেউ তাকে সন্দেহ করতে পারত না। ইন্সপেক্টর সুন্দরবাবু সবার শেষে বললেন, সত্যি জয়ন্ত, হ্যাঁ, অদ্ভুত তোমার ক্ষমতা। ঘরে বসে বসেই তুমি খুনিকে একেবারে আবিষ্কার করে ফেললে। অদ্ভুত ক্ষমতা তোমার, হ্যাঁ। জয়ন্ত হেসে বলল, আরে সে তো আপনাদেরই সাহায্য। গল্প স্বল্পে আজ শুনলেন রক্ত পাঞ্জা, রচনা হেমেন্দ্র কুমার রায়, জয়ন্ত অরিজিৎ, সুন্দরবাবু সোমক, ডেপুটি কমিশনার অর্পণ এবং অমরবাবু অমরজিৎ, সম্পাদনা রিয়া, গল্পপাঠ ও আবহ নির্মাণ অর্ণব, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা শুভদা।